শুধু করিডোর বলেন, এখানে নান অফ ইট ইজ রেলেভেন্ট, এখানে তার কোনো প্রাসঙ্গিকতাই নেই। কারণ খলিলুর রহমান সাহেব এটা ক্ল্যারিফাই করেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা করিডোর শব্দটা উচ্চারণ করার সাথে সাথেই তিনি আবার সেটা উইথড্র করে নিয়েছেন। এটা সেদিন খলিলুর রহমান সরাসরি মিডিয়াকে বলেছে। এর অর্থটা কি? এবং তিনি বারংবার এমফেসিস দিয়ে বলেছে যে করিডোর হচ্ছে যুদ্ধকালীন সময়ে একটা প্রক্রিয়া যেখানে যে বাহিনী এফেক্টেড হচ্ছে তাদের তাদেরকে সরঞ্জাম প্রোভাইড করা হয়, এবং ওই টার্মটা এই মায়ানমার বাংলাদেশের বেলায় একদম কোনোভাবেই অ্যাপ্লিকেবল হয় না। আর হিউম্যান করিডোর আপনি যেটা জানতে চেয়েছেন, তার ইমপ্লিকেশন হচ্ছে যে একটা বিধ্বস্ত জাতিগোষ্ঠী, বিধ্বস্ত জনগোষ্ঠী যখন খাদ্যাভাব বা চরম নির্মমতার শিকার হয়ে তারা মৃত্যুবরণ করছে, বা যেখানে রেশিয়াল ক্লিনজিং, অ্যাপারথাইডের মতো বাস্তবতায়, যেখানে একেবারে জেনোসাইডের মতো অবস্থা, সেখানে যদি মানবিক সাহায্য পৌঁছে দেওয়া হয়, সেটাকে আমরা হিউম্যান করিডোর বলি। আর শুধু করিডোর বলতে বোঝায় যে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে একটা যুদ্ধকালীন সময়ের যোগাযোগ প্রক্রিয়া। এখন বাস্তবতা হচ্ছে এই, সেনাবাহিনী প্রধান খুব ভালো করেই জানেন যে আমাদের এই বেলায় তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন তার জিওসির মাধ্যমে, তিনি নিজেই অংশগ্রহণ, তিনি কিভাবে তার দরবারে এটা বলতে পারলেন যে আমরা কিছু জানি না, আমাদেরকে না জানিয়ে এসব করা হচ্ছে করিডোরের প্রশ্নে? আমি এটার উদ্দেশ্য কি এখন যেটা আমি বুঝতে পারি, এখানে there will be no corridor. She is throwing something out of the blue. এবং একটা দায়িত্বশীল সেনাবাহিনী প্রধান এই কথা কিভাবে বলতে পারে? এখন আমি একজন আন্তর্জাতিক নিরাপত্তার ছাত্র হিসেবে প্রশ্ন করতে পারি যে তার ইন্টেনশনটা কি? তিনি কি চাইছেন যে আমাদের ডক্টর খলিলুর রহমান, যার মেধা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যতগুলো অফিসার ছিল সেই তুলনায় আকাশচুম্বী, যার কূটনৈতিক প্রজ্ঞা অতুলনীয়, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন সরাসরি আস্থায় নিয়েছে, এবং আমরা সবাই জানি যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আস্থায় যাওয়া আবার একই সাথে চীনের আস্থা অর্জন করা, এটা কিন্তু কখনো সম্ভব হয় না যদি না যে কার্যকর যিনি নিয়ন্ত্রক রয়েছেন এখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার কূটনীতির উপর দীর্ঘকালীন অভিজ্ঞতার মাধ্যমে আস্থা থেকে থাকে। এটা হচ্ছে ট্রাস্ট। আমরা বলি কূটনীতি হচ্ছে কোয়েশ্চেন অফ ট্রাস্ট, ডিগনিটি, অনার, এবং এই অবস্থানটা তিনি অর্জন করেছেন চীনদের কাছ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এবং তিনি যদি এগিয়ে যেতে পারেন, তাহলে আমি বলবো এই প্রফেসর ইউনূসের এই যে দীর্ঘ সময় তিনি যে থাকছেন, যদি তার একটা অর্জন হয়ে থাকে, সেটা এই খলিলুর রহমানই তাকে এনে দিতে পারে। এই কেননা আমরা দেখতে পাচ্ছি যে এটা এই রকমের দীর্ঘ সময় অনিয়ন্ত্রিত পররাষ্ট্র নীতি যে ছিল, সেখান থেকে বের হয়ে এই উদ্যোগগুলো ভারতকে একেবারে স্টান্ট করে দিয়েছে। ভারত অ্যাবসলিউটলি, জয়শঙ্কর কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না, মোদী কোনোভাবেই। এবং তারা কি করছে? তারা বাংলাদেশের উপর অযাচিত সব অত্যাচার শুরু করেছে। এই যে প্রত্যেক রাতে তাদের দেশের নাগরিকদেরকে আমাদের দেশে ঠেলে দিচ্ছে, আজ গত রাত্রেও ঠেলে দিয়েছে। তারা বাংলাদেশে এখনো গুলি চালিয়ে যাচ্ছে, তারা বাংলাদেশের সমস্ত যে আন্তর্জাতিক অব্লিগেশন গুলো তারা ভায়োলেট করছে, এবং আমাদের পানির প্রশ্নে তারা ঠিক পাকিস্তানের যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউড নিচ্ছে। এমনকি বারবার হুমকি দিচ্ছে যে তারা আমাদের উত্তরের ওই অঞ্চলটুকু যে কোনো সময় দখল করে নিতে পারে, এবং সেই প্রক্রিয়া তারা সৃষ্টি করছে। কাজেই বাস্তবতাগুলো এত কঠিন, সেখানে দেখা যায় যে সেনাবাহিনী প্রধান এটা অ্যাবসলিউটলি তার সামনে যে দরবারে যারা বসেছিল, তারা নিশ্চয়ই এখন পড়াশোনা করে আবিষ্কার করবে যে এখানে তাদের সেনাবাহিনী প্রধানের কথায় কতখানি সত্য ছিল, কতখানি যৌক্তিকতা ছিল, এবং এখানে ডক্টর খলিলুর রহমানের যে নিরাপত্তা প্রশ্নে তিনি যে সেনাবাহিনীর স্ট্যাটাস, তাদের সম্মানকে কোন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন, সেটা কিন্তু তুলে ধরলেন না। সেনাবাহিনীর জন্য কতখানি সম্মান, ভবিষ্যতের সম্মান তিনি সৃষ্টি করছিলেন। কেননা রোহিঙ্গারা যদি আগামী বছর সত্যি সত্যি ফেরত যায়, এবং সেখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘের অবদান থাকে, এবং আমাদের সামরিক বাহিনীও যদি সেখানে অংশীদারিত্ব থাকে, তাহলে তো পুরো পশ্চিমা বিশ্বে আমাদের সেনাবাহিনীর স্ট্যাটাস কোথায় উঠে যাবে। সেটা না করে সেনাবাহিনী কি করলেন প্রধান? তিনি করিডোর হতে দিবেন না। এগুলো তো নবাব সিরাজউদ্দৌলার নাটকের মতো, নাকি মির্জাফরের নাটকের মতো। তিনি কি বলছেন? কেন তিনি ইচ্ছা করে করিডোর প্রশ্ন এনে ডক্টর খলিলের প্রক্রিয়া? এবং এখানে আমি শুধু একটাই কারণ দেখতে পাই, সেটা হচ্ছে এই যে আমরা যেটা আগে থেকে জানি যে সামরিক বাহিনী প্রধানের সাথে ভারতীয় সেনা প্রধানের যোগাযোগ ছিল, তার সাথে যথাযথভাবে যারা ভারতের পক্ষে সেনাবাহিনীর কিছু পথভ্রষ্ট সেনানায়ক যারা ভারতের পক্ষে বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদেরকে আটক করা হয়নি, তাদেরকে শাস্তির বিধানে আনা হয়নি। এমনকি তাদের অনেকে তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণের হাত থেকে বের হয়ে পালিয়ে গিয়েছে। এগুলো সব মিডিয়াতে আমরা দেখি, জানি, পড়ি। এবং তাহলে এটা কি ইন্ডিকেট করছে? তাহলে কি এটা বুঝতে হবে যে সেনাবাহিনী প্রধান কোনোভাবেই চায় না যে ভারতের ইচ্ছা, ভারতের নিরাপত্তা চিন্তা, এবং ভারত বাংলাদেশকে যেভাবে তার নিয়ন্ত্রণে রাখতে চায়, সেই পথেই কি তিনি চান যে আমরা ফিরে যাই?
তা না হলে কেন তিনি এই আমাদের ডক্টর খলিলকে বারবার এই করিডর প্রশ্ন উত্থাপন করে বিব্রত করছেন? কেন তিনি ডক্টর ইউনূসকে বলছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে, এবং এটা তো তার আওতায় পড়ে না, এবং তিনি চাচ্ছেন যে যত তাড়াতাড়ি ইলেকশন হয় ততই যেন ডক্টর খলিলের অর্জনের সময়সীমাটুকু আরো সংকুচিত হয়ে যায়। তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যেন অ্যাজ ইফ ডক্টর খলিল একজন ভিলেন, এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে যে বিষয়গুলো মোটেও বুঝতে পারে না, এমনকি আমাদের যে অপর ভিলেন আমি বলবো এই বিএনপি, তারা এখন আজকে যে এই দাবি উত্থাপন করেছে যে তাদের 3 জন অ্যাডভাইজারকে সরাতে হবে, এবং কথা নাই বার্তা নেই, মানে অবিশ্বাস্য, এটাই কি জিয়াউর রহমানের পার্টি? তারা তাদের ওই কি রিজভি এবং তার চেয়ে আরো বেশি সালাউদ্দিন একেবারে জোর করে দাবি করে বসেছে যে ডক্টর খলিলকে বিতাড়িত করতে হবে, ডক্টর খলিলকে অ্যাডভাইজার হিসাবে বিদায় করতে হবে। এটা কিভাবে সম্ভব? যেই দলটি বর্তমানে ক্ষমতায় যাওয়ার জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করছে ইলেকশনের, যেই দলটি আগে প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়ে ওঠা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অসাধারণ অর্জন করছিলেন, এমনকি আজকে যদি প্রেসিডেন্ট জিয়া জীবিত থাকতেন, আমি তাকে অনেক কাছে থেকে ব্রিফ করেছি, তাকে অ্যাডভাইস করেছি, 1.5 বছর আমি তার পররাষ্ট্রনীতি উপদেষ্টা হিসাবে কাজ করেছি, তাকে অনেক কাছে থেকে দেখেছি, আমি নিশ্চিতভাবে বলতে পারি খলিলের যে মেধা এবং যে অর্জন তিনি করেছেন, আজকে প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকলে খলিলকে কাছে টেনে নিতেন, তার মেধাকে কাজে লাগাতেন, ঠিক যেমনি 1978 সালে এই খন্দকার মোশাররফ হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিয়েন্স থেকে টেনে নিয়েছিলেন, আপনি আমার দলে যোগ দিন। আমি তখন একজন ইয়াং লেকচারার, আমার চোখের সামনে ডক্টর মোশাররফ জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়েছেন। তিনি কি জানেন না, তিনি কি বোঝেন না যে প্রেসিডেন্ট জিয়া মেধাকে কতখানি গুরুত্ব দেয়? তিনি কি একবারও আমাকে জিজ্ঞেস করতে পারতেন না? তিনি আমাকে ভালো করে চেনেন, এবং তিনি এটা শ্রদ্ধার সাথে আমাকে জানিয়েছেন, আমাকে স্মরণ করেন যে শহীদ তুমি তো জানো সেই দিনের কথা যেদিন প্রেসিডেন্ট জিয়া আমাকে টিএসসি তে ডেকে নিয়েছিল, এরা তো কেউ জানে না। এই খন্দকার সাহেব আজকে বসে কিভাবে এই প্রস্তাব দিলেন যে খলিলকে বহিষ্কার করতে হবে? আজকে প্রেসিডেন্ট জিয়া যদি বেঁচে থাকতো তাহলে ডক্টর খলিলের এই অমর্যাদা কখনো হতে পারতো? আমি এই জন্য অনুরোধ করেছি, কেন মানে বিএনপি এই পজিশন নিচ্ছে, একটা চাপ সৃষ্টি করা, যাতে ডক্টর ইউনূসের এই যে অর্জন, ডক্টর খলিল যদি এখন চীনকে লালমনির হাতে এই যে এয়ারবেস তৈরি করার প্রক্রিয়া, সেটা যদি সত্যি সত্যি বাস্তবায়ন হয়, তাহলে ভারতের জন্য তো এটা একটা ভূমিকম্পনের মতো। ভারত সেখানে কাছেই তার বাগডোগরা ও হাসিমারা এয়ারবেসে অত্যন্ত উচ্চমানের মিসাইল ও বিমান প্রয়োগ করেছে, বাংলাদেশের জন্য এটা একটা নিরাপত্তা হুমকি। সেখানে আমরা যদি আমাদের লালমনির হাতে আজকে চীনকে আমন্ত্রণ জানাই, সেটা সম্ভব হবে শুধুমাত্র ডক্টর ইউনূসের সম্মতি এবং ডক্টর খলিলের কূটনৈতিক কার্যকলাপ। সেই প্রক্রিয়াটাকে ভারত চায় ধ্বংস করে দিতে, ভারত চায় যেন সেটা না হয়। আজকে বিএনপি সেই একই পথে যাবে। বিএনপি মনে করছে যে ডক্টর খলিল যদি চীনের সাথে এই সম্পর্কের ক্ষেত্রে অর্জন, আবার একই সাথে আমেরিকার সাথে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কূটনৈতিক প্রক্রিয়া অর্জন করে, তাহলে ডক্টর খলিল হয়তোবা প্রফেসর ইউনূস এতখানি জনসমর্থন পাবেন যে হয়তো জনগণ দাবি করে বসতে পারে যে ডক্টর ইউনূসই কন্টিনিউ করুক। এই ভয়, এই অত্যন্ত হীনমন্যতা, অত্যন্ত নিম্ন রুচির চিন্তা কাদের? এই যে এইসব মানুষ। মানে জায়গাটা যদি আমি এক লাইনে সাম আপ করি যে মানে মূলত ভারতের স্বার্থ বিঘ্নিত হবে, বা ভারতের যে আধিপত্য এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের উপরে ভারতের আধিপত্য শূন্যের কোঠায় নেমে আসবে, এই জায়গাটার কারণে আসলে ভারত সরাসরি কিছু করতে পারছে না, কারণ এখানে ইইউ যুক্ত, জাতিসংঘ যুক্ত, আমেরিকা যুক্ত। তো তারা এখন সওয়াল হয়েছে আমাদের কিছু সেনাপ্রধান সহ কিছু গুটি করে অফিসার এবং প্রধানত রাজনৈতিক দল বিএনপির কিছু নেতার উপরে। তো আমি স্যার দুটো প্রশ্ন আপনি একটু করতে চাই পাশাপাশি। একটা হচ্ছে ডক্টর খলিল নিরাপত্তা উপদেষ্টার পদ পাওয়ার পরেই আসলে মূলত তার সঙ্গে এনিমিটিটা শুরু হয়। আমরা দেখি যে পুরাতন অনেক গল্প কাহিনী দিয়ে তাকে বিব্রত করার চেষ্টা হয়েছে, নানা রকম ঘটনা ঘটেছে। তো বলা হচ্ছে যে বেসামরিক ব্যক্তি নিরাপত্তা উপদেষ্টার পদ নিলে নাকি পারবেন না, সামরিক জ্ঞান নাকি লাগবে। কিন্তু আমি যতটুকু জানি বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ কমপক্ষে 50টি রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা কিন্তু বেসামরিক ব্যক্তি, এবং এটা এই জায়গাটা একটু যদি একটু স্পষ্ট করেন যে ডক্টর খলিলের এই পদের যৌক্তিকতা। এবং হ্যাঁ, আপনি একেবারে ঠিক জায়গায় হাত দিয়েছেন। দেখেন, আমি এটাই বলতে চাচ্ছিলাম। দেখেন, ডক্টর খলিল যে বেসামরিক ব্যক্তি হয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন, এটাই কিন্তু সভ্য জগতের প্র্যাকটিস। ডক্টর খলিলের যোগ্যতা নিয়ে চরিত্র হনন করার প্রয়াস করেছে তারই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কিছু সহকর্মী, এবং যেখানে বলতে গেলে পররাষ্ট্র উপদেষ্টার প্রতিও অঙ্গুলি নির্দেশ করা হয় যে ডক্টর খলিল তার নাকি ব্যক্তিগত জীবনে এখানে অঘটন ঘটিয়েছে। আমরা জানতে পারলাম, দেখেন নিউ ইয়র্কে সেদিন একটা সাক্ষাৎকারে দুইজন অত্যন্ত
অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, একজন নিউ ইয়র্কে একজন প্রতিষ্ঠিত প্রবীণ ডক্টর, আরেকজন অত্যন্ত প্রতিষ্ঠিত যে ব্যক্তি ওইখানে থাকেন এবং একটা অত্যন্ত সম্মানিত পদে রয়েছেন দীর্ঘকাল। ডক্টর খলিল যখন নিউ ইয়র্কে চাকরি নেন প্রথম, তখন থেকে চেনেন। তারা দুজনই কিন্তু একটা নিউ ইয়র্ক ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্কে বলেছে যে ডক্টর খলিল কোনো সময় তার চারিত্রিক দৃঢ়তা কম্প্রোমাইজ করেনি, এবং জাতিসংঘের যে তিনি উচ্চ পদে গিয়েছেন একটার পর একটা, সেখানে তার ব্যক্তিগত জীবনের সব খুঁটিনাটি দেখা হয়েছে, সমস্ত কিছু চেক আপ করা হয়েছে। এবং যে ডাক্তার সাহেব বলছিলেন তার ভেতরে যে কতখানি শক্তিশালী আবেগ কাজ করছিলেন, তিনি বললেন যে ডক্টর খলিলকে, এবং ওই লয়ার ভদ্রলোক যিনি ডক্টর খলিলকে ছিলেন, বললো যে আমি দীর্ঘ 30 বছর থেকে ডক্টর খলিলকে দেখে আসছি, তিনি একের পর এক জাতিসংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি তো বাংলাদেশের চাকরি ছিলেন, কোথাও যায়নি। এবং আরেকটা বড় কথা হচ্ছে তিনি অল থ্রু বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার ছিলেন, কোনোদিন তিনি দুই দেশের নাগরিকত্ব নেননি, যেটা কিনা এই যে আলী রিয়াদের রয়েছে, ওই ডক্টর মজুমদার যে কমিশন হেড, ওই তাদের বেলায় তো কেউ কিছু বলে না। ডক্টর খলিল অত্যন্ত আবেগপ্রবণ হয়ে প্রায় কর্মরত চোখে দৃষ্টিতে বললেন যে দেখেন, আজকে আমাকে নিয়ে এরকম অপরাধ করছেন, আমি কোনোদিন দীর্ঘ সময় ছিলাম, আমেরিকান পাসপোর্ট নেওয়ার কথা কল্পনাই করি। তারপর তিনি কি বললেন, তিনি বললেন আজকে যদি তারিক জিয়া, উনিও তো লন্ডনে থাকছেন, দীর্ঘ সময় চাকরি করছেন, আজকে যদি কেউ তারিক জিয়াকে নিয়ে এরকম কথা বলে তখন কেমন পরিস্থিতি হবে, একবার চিন্তা করেছেন? এই কথাটা বলা এই কারণে বিএনপির রিজভী এবং ওই যে সবচেয়ে বড় যে সন্দেহজনক ব্যক্তি সালাউদ্দিন, যাকে পুরা ঢাকা শহর চিহ্নিত করেছে যে ভারতীয় গুপ্তচর হিসাবে, লাভ দিয়ে আজকে প্রেস কনফারেন্সে বলছে আমরা খলিলের অপসারণ চাই। কেন এই ব্যক্তি বলছে এই কথা? কেন এবার রিজভী এটাকে এমন আখ্যা দিচ্ছে যে তিনি খলিল নাকি তারিক জিয়াকে অপমানজনক কথা বলছে? অথচ খলিল কিন্তু তারিক জিয়াকে যা বলছে আমরা টেলিভিশনে সবাই দেখেছি, তিনি তারিক জিয়াকে উচ্চ স্থানে অবস্থান, তারিক জিয়াকে ডিফেন্ড করছে। যে আজকে উনি এত বছর বিদেশে থাকে, তাকে নিয়ে যদি তার বিরোধীরা এরকম কথা বলে যে তিনি দুই দেশের তখন কেমন লাগবে? কাজেই এটা কিন্তু তিনি কোনো উদ্যোগে বলেনি, বরং তারিক জিয়াকে ডিফেন্ড করে এই কথা বলেছেন। অথচ কিভাবে এটাকে ডিসইন্টারপ্রেট করা হচ্ছে? এখন আপনার যে প্রশ্নটা আপনি প্রথমে করেছিলেন সেটার উত্তর আমি দেই নাই। ওই যে কি জানো ছিল সেটা, ওই যে সেনাবাহিনী নিউ ইয়র্কের